ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে সাম্প্রতিক যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে অনেক বিশ্লেষক মনে করছেন হাসিনার বুদ্ধিতে ট্রান্সশিপমেন্ট বাতিল করায় আবারও নিজেদের পায়ে কুড়াল মারল ভারত। ভারতের থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করলো বাংলাদেশ। বিজ্ঞপ্তি জারি করে এমনই তথ্য জানিয়ে দিয়েছে ইউনুস প্রশাসন। স্বাভাবিকভাবেই চাইছে ভারতীয় অর্থনীতির উপরে একটা ধাক্কা দিতে। আমরা প্রায় 2 বিলিয়ন সুতো বাংলাদেশকে বিক্রি করি। নরেন্দ্র মোদী যে কলেজের শিক্ষক সেই কলেজের প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলতে চেয়েছিল ভারত। বাংলাদেশকে অর্থনৈতিক চাপে ফেলতে নেপাল ও ভুটানের রপ্তানি রাস্তা বন্ধ করে দেয় ভারত। তাদের ধারণা ছিল এতে বাংলাদেশের রপ্তানিতে বড়সড় ধাক্কা লাগবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনুস যে মোদীর চেয়েও বড় খিলাড়ি তা প্রমাণ হয়ে গেল। নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানি না কমলেও ভারতের $2 বিলিয়ন রপ্তানি নষ্ট করে দিয়েছে বাংলাদেশ। ভারতীয় সুতা আমদানি নিষিদ্ধ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাব দিল বাংলাদেশ। প্রতি বছর $2 বিলিয়ন সুতা বাংলাদেশের রপ্তানি করত ভারত। এবার ভারতের সেই রাস্তা চিরতরে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। ফাইনালি ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে ব্যবসা বাণিজ্যের একটা যুদ্ধ চলছে, বাংলাদেশের সাথে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে চলছে বৈরিতা। শেখ হাসিনাকে ফেরত পাঠানো সহ বেশ কিছু বাণিজ্যিক চুক্তি ইস্যুতে মোদী সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের দফায় দফায় চলছে আলোচনা। এর মধ্যেই গত 8 এপ্রিল বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এ নিয়ে কূটনৈতিক মহলে যখন সমালোচনা শুরু হয়েছে তখন খবর এলো বাংলাদেশের সঙ্গে নাকি বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। ডক্টর ইউনুসের 5 বছর ক্ষমতায় থাকার নানা হিসেব নিকেশ, কারা চায় কারা চায় না। বিএনপি সংস্কারে সিরিয়াস, এটা দেখাতে তৎপর বিএনপি। নির্বাচনের আগে 3 শর্ত দিলেন জামায়াত আমির। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের চূড়ান্ত প্রতিশোধ নিল বাংলাদেশ। বাংলাদেশের এক সিদ্ধান্তে $2 বিলিয়ন লোকসান ভারতের, কাছে পশ্চিমবাংলা মিডিয়া। এদিকে ডক্টর ইউনুসের 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে যে চাঞ্চল্যকর ঘটনা ঘটতে যাচ্ছে, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ নেওয়া, বাংলাদেশের এক সিদ্ধান্তে $2 বিলিয়ন হারিয়ে ভারতের পাগল প্রায় অবস্থা, ডক্টর ইউনুসের 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভারতের থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করলো বাংলাদেশ। বিজ্ঞপ্তি জারি করে এমনই তথ্য জানিয়ে দিয়েছে ইউনুস প্রশাসন। স্বাভাবিকভাবেই চাইছে ভারতীয় অর্থনীতির উপরে একটা ধাক্কা দিতে। আমরা প্রায় 2 বিলিয়ন সুতো বাংলাদেশকে বিক্রি করি। নরেন্দ্র মোদী যে কলেজের শিক্ষক সেই কলেজের প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলতে চেয়েছিল ভারত। বাংলাদেশকে অর্থনৈতিক চাপে ফেলতে নেপাল ও ভুটানের রপ্তানি রাস্তা বন্ধ করে দেয় ভারত। তাদের ধারণা ছিল এতে বাংলাদেশের রপ্তানিতে বড়সড় ধাক্কা লাগবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনুস যে মোদীর চেয়েও বড় খিলাড়ি তা প্রমাণ হয়ে গেল। নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানি না কমলেও ভারতের $2 বিলিয়ন রপ্তানি নষ্ট করে দিয়েছে বাংলাদেশ। ভারতীয় সুতা আমদানি নিষিদ্ধ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাব দিল বাংলাদেশ। প্রতি বছর $2 বিলিয়ন সুতা বাংলাদেশের রপ্তানি করত ভারত। এবার ভারতের সেই রাস্তা চিরতরে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলা মিডিয়া, আসুন তা দেখি। ভারতের থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করলো বাংলাদেশ। বিজ্ঞপ্তি জারি করে এমনই তথ্য জানিয়ে দিয়েছে ইউনুস প্রশাসন। ভারতের থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করলো বাংলাদেশ। বিজ্ঞপ্তি জারি করে নয়া সিদ্ধান্ত জানিয়ে দিল ইউনুসের প্রশাসন। ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করলো বস্ত্রশিল্পের জন্য অন্যতম প্রয়োজনীয় কাঁচামাল সুতো। বাংলাদেশে বস্ত্রশিল্পের ক্ষেত্রে ভারত থেকে আমদানি করা সুতো ব্যবহারের যথেষ্ট চল রয়েছে। ভারত থেকে স্থলপথে সুতো আমদানি যা বন্ধ করে দিল বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতো আমদানি বন্ধ করা হয়েছে। মূলত এই স্থলবন্দরগুলো দিয়েই ভারত থেকে সুতো আমদানি করত বাংলাদেশ। বাংলাদেশি সংবাদ মাধ্যমে এই সিদ্ধান্ত শুধু স্থলপথে সুতো আমদানির ক্ষেত্রেই কার্যকর। ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিল বাংলাদেশ। আজ বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিল বাংলাদেশ। আজই বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিল বাংলাদেশ। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাই এবং শুভ নববর্ষ। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিল বাংলাদেশ এবং আজই কিন্তু এমনটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এটা ঠিক কি কারণে, কি মনে হচ্ছে এই বিষয়টি সম্পর্কে একটু ব্যাখ্যা চাইবো আপনার কাছ থেকে। হ্যাঁ দেখুন, ওরা স্বাভাবিকভাবেই চাইছে ভারতীয় অর্থনীতির উপরে একটা ধাক্কা দিতে। আমরা প্রায় 2 বিলিয়ন সুতো বাংলাদেশকে বিক্রি করি। বেশ লার্জেস্ট, বাংলাদেশ আমাদের থেকে সবচেয়ে বেশি সুতো কেনে এবং ওদের রেডিমেড গার্মেন্টস তো একটা সময় বা এখনো মোটামুটি হবে ওরা জগতের একটা সবচেয়ে বেশি রেডিমেড গার্মেন্টস এর ওরা পজিশনে ছিল এবং প্রায় 70% ওদের দেশের এক্সপোর্ট আসে রেডিমেড গার্মেন্ট থেকে। সুতো খুব প্রয়োজন হয়, ওরা আমাদের দেশ থেকে কেনে, আমেরিকা থেকে কেনে, বেনাইন থেকে কেনে, অনেক দেশ থেকে কেনে। এখন ওরা আমাদের দেশ থেকে কিনে আনা ঠিক করেছে, তো বেশ বড় অঙ্কের টাকা আমরা ওদের দেশে এক্সপোর্ট করি। এটা আমাদের যারা কটন ইন্ডাস্ট্রির তো একটা নিঃসন্দেহে বড় ধাক্কা। এটা 8 মাস ধরে চলছে। এখন নিশ্চয়ই যারা কটন ইন্ডাস্ট্রি পরিচালনা করেন তারা নিশ্চয়ই বিকল্প মার্কেটের সন্ধানে যারা গেছেন। আমরাও ব্রাজিলে বিক্রি করি, আমরা ভিয়েতনামে বিক্রি করি, হ্যাঁ চায়নায় বিক্রি করি। এবং সেখানকার মার্কেটটাকে আমাদের না বাড়াতে পারলে আমাদের কটন ইন্ডাস্ট্রিতে একটা কিন্তু মন্দা আসার সম্ভাবনা রয়ে গেছে। বাংলাদেশে অসংখ্য সুতা তৈরির শিল্প কারখানা রয়েছে, তবে পোশাক শিল্পের মালিকরা ভারত থেকেই সুতা আমদানি করে পোশাক তৈরি করে থাকে। বাংলাদেশের নিজস্ব সুতা তৈরির শিল্প ছিল ভারতের আমদানিকৃত সুতার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকার দেশীয় শিল্পকে প্রাধান্য দিচ্ছেন এবং ভারতীয় পণ্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে 1600 কোটি টাকার লোকসান করেছে। জবাবে বাংলাদেশ ভারতের 2200 কোটি রুপি রপ্তানি আয় ছিনিয়ে নিল। এভাবেই ভারতের করা প্রতিটি অন্যায়ের যথাযথ জবাব দেওয়া হোক। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে চলছে বৈরিতা। শেখ হাসিনাকে ফেরত পাঠানো সহ বেশ কিছু বাণিজ্যিক চুক্তি ইস্যুতে মোদী সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের দফায় দফায় চলছে আলোচনা। এর মধ্যেই গত 8 এপ্রিল বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এ নিয়ে কূটনৈতিক মহলে যখন সমালোচনা শুরু হয়েছে তখন খবর এলো বাংলাদেশের সঙ্গে নাকি বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। দীর্ঘদিন ধরে ট্রান্সশিপমেন্ট সুবিধার মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশ থেকে পণ্য আনা নেওয়া করত বাংলাদেশ, যা সম্প্রতি বাতিল করে দিয়েছে মোদী সরকার। এরপর থেকে দুই দেশেই চলছে বেশ আলোচনা সমালোচনা। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত এই পরিস্থিতির মাঝে ভারতের একাধিক সরকারি সূত্র দাবি করছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের। 17 এপ্রিল ভারতের ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুধু তাই নয়, প্রতিবেদনে দাবি করা হয়েছে ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না। তারা চায় দুই দেশের বাণিজ্য সম্পর্ক যেন ঠিক থাকে। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করেছে ভারত। নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে ভারত সরকার আশ্বস্ত করেছে। যদিও দেশটির একাধিক সংবাদ মাধ্যমে এর আগে বেশ ফলাও করে বলা হয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করেছে তাদের সরকার। টাইমস অফ ইন্ডিয়া দাবি করেছে ভারত সরকার ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশে 3টি বন্দর বন্ধ ও স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা কেবলই গত সপ্তাহে জারি করে অন্তর্বর্তী সরকার। এর আগে গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউসে বাংলাদেশ সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল সেটিও দুই দেশের বাণিজ্যে বাধাগ্রস্ত করতে করা হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ মনে করে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। অন্যদিকে ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে 50,000 টন চাল আমদানি করা হয়েছে, সেই তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এমন এক প্রেক্ষাপটে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ যেমন বাড়ছে, একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের লম্বা সময় এমনকি 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ উঠছে। এ নিয়ে একটি প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন
এর ফলে সরকারের সঙ্গে অংশীজনদের এবং সর্বোপরি রাজনীতিতে সন্দেহ, অবিশ্বাস ও বিভাজন বা দূরত্ব বৃদ্ধির আশঙ্কা থাকে, যার ফলে প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার বিষয় কেন আলোচনায় আসছে এবং ক্ষমতা দীর্ঘায়িত করা কি সম্ভব। দেশের অন্যতম প্রধান দল বিএনপি নেতারা বলছেন, এই সরকারের বয়স 8 মাস পার হলেও নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দেওয়া হচ্ছে না। সে কারণে তৈরি হচ্ছে সন্দেহ এবং উঠছে নানা প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোরও দায় দেখছেন। গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা কখনো স্পষ্ট করা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান, এসব কর্মকাণ্ডের উপরই অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ভর করবে বলে একটা ধারণা রয়েছে সব অংশীজন ও সাধারণ মানুষের মধ্যে। এখন নির্বাচন ডিসেম্বরে নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে, এ নিয়ে বিতর্ক চলছে। নির্বাচনের সময় নিয়ে এই বিতর্কের মধ্যে কিছুদিন ধরে অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গে নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। যেই আলোচনা সরকারের কোনো কোনো উপদেষ্টা ও রাজনীতিকদের কারো কারো বক্তব্য এতে নতুন মাত্রা যুক্ত করে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত 10 এপ্রিল সুনামগঞ্জ সফরে গিয়ে সেখানে সাংবাদিকদের বলেছিলেন, ওই রাস্তা থেকে আমারে বলতেছিল আপনারা আরও 5 বছর থাকেন। তার এই বক্তব্য ঘিরে আলোচনা সমালোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। অন্তর্বর্তী সরকার 5 বছর ক্ষমতায় থাকতে চায় কিনা এই প্রশ্ন তুলে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা প্রকাশ্যে বক্তব্য দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি দলের বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার অভিযোগ করেন। অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে তিনি এও বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচিত হয়ে আসেন, অনির্বাচিত কাউকে দেশের মানুষ দীর্ঘ সময় মেনে নেবে না। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার গত 12 এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, আমরা অনির্বাচিত, এ কথা কে বলল? আমাদের তো ছাত্ররা, জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। তবে বিশ্লেষক ও রাজনীতিকদের অনেকে মনে করেন সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গ আলোচনায় আসার পেছনে নির্বাচনের রোড ম্যাপ না দেওয়াই বিষয়টিও অন্যতম একটি কারণ। অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গ আলোচনায় আসা বা পরিস্থিতির জন্য বিএনপির দায় রয়েছে বলেও বিশ্লেষকরা বলছেন। লেখক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে, এই ধারণা থেকে দলটির নেতাকর্মীরা সারা দেশে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত চাঁদাবাজি, দখলসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। তিনি মনে করছেন নেতাকর্মীদের এই ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। মানুষ পতিত আওয়ামী লীগের সঙ্গে তাদের পার্থক্য দেখতে পাচ্ছে না। এখানেই বিএনপির দায় দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই ধরনের পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারই ক্ষমতায় থাকুক এমন একটা ধারণা সাধারণ মানুষের অনেকের মধ্যেও তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার লম্বা সময় ক্ষমতায় থাকলে প্রথমত আইনগত প্রশ্ন উঠতে পারে। আন্তর্জাতিক পর্যায় থেকে সরকারের প্রতি তখন কতটা সমর্থন থাকবে সেটিও একটি বিষয় বলে বিশ্লেষকরা মনে করেন। যেহেতু বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো ব্যবস্থা নেই, সে কারণে গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠনের সমর্থনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বলেন, এই অন্তর্বর্তী সরকারকেই নির্বাচিত সংসদে বৈধতা দিতে হবে। সেখানে অনির্বাচিত সরকার 5 বছর বা দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে আইনগত প্রশ্ন উঠতে পারে। বৈধতার প্রশ্নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায় থেকেও সমস্যা তৈরি হতে পারে। একটি অনির্বাচিত সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘ সময় থাকলে এই সরকার আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা হারাবে বলে বিশ্লেষকরা মনে করেন। ডক্টর ইউনূসের জনপ্রিয়তাকে এত ভয় পাচ্ছে কেন ভারত, বিএনপি ও অন্যান্য দলগুলো? এমন মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন শিশির তার পোস্টে বলেন, বিএনপি ও সমমনা অন্যান্য দলের ভাইরা মনে রাখবেন, আপনাদের ডাকে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়নি। আপনাদের ডাকা সরকার পতনের অসহযোগ আন্দোলনে এদেশের মানুষ রাস্তায় নামেনি, এমনকি দলের নেতাকর্মীরাও মাঠে সাড়া দেয়নি। 2023 সালের 20 ডিসেম্বর বিএনপি ঘোষণা দিয়েছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পদত্যাগ না করলে অসহযোগ আন্দোলন চলবে। উল্লেখ করে এনসিপির এই নেতা আরও বলেন, সরকারকে খাজনা, ট্যাক্স, পানি, বিদ্যুৎ বিল ইত্যাদি না দেওয়ারও ঘোষণা দেয় বিএনপি। মজার ব্যাপার হলো সেই কর্মসূচি এখনও চলমান। বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের মতে 2023 সালের থেকে আজ পর্যন্ত এদেশের মানুষ সরকারকে খাজনা, ট্যাক্স, পানি, বিদ্যুৎ সহ সেবা খাতের বিল দেবে না বা না দিলেও চলবে, অথবা যারা এই গত 1.5 বছর বিল দিয়েছেন তাদের টাকা সরকার ফেরত দেওয়া উচিত, কারণ বিএনপির অসহযোগ আন্দোলন এখনো চলমান। শিশির তার পোস্টের শেষে উল্লেখ করেন, বিএনপির উদ্দেশ্যে বলছি, লজ্জার কিছু নেই। 1.5 বছর হয়ে গেছে তো কি হয়েছে? এবার অন্তত সেই অসহযোগ আন্দোলন কর্মসূচিটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিন, অথবা গত 1.5 বছর সরকারকে দেয়া জনগণের খাজনা, ট্যাক্স, পানি, বিদ্যুৎ বিলের টাকা মওকুফ বা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন। এই দুইটির যে কোনো একটি অন্তত করেন। এদিকে বিএসএফের গুলিতে নিহত হাসিবুলের লাশ ফেরত দিয়েছে ভারত।
লালমনিরহাটে হাতিবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিবুল আলমের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার রাত 11টার দিকে পাটগ্রাম উপজেলার খারিজা জোংরা সীমান্ত এলাকায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠক শেষে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় ভারতের 157 বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারি ক্যাম্পের কমান্ডার রাজকুমার, শীতলকুচি থানার ওসি ও বাংলাদেশের 61 বিজিবি ব্যাটালিয়নের খারিজা জোংরা ক্যাম্পের প্রতিনিধি সুবেদার রেজাউল ইসলাম, পাটগ্রাম থানার উপপরিদর্শক এসআই তাজদুল ইসলাম এবং নিহত যুবকের বাবা জাহিদুল ইসলাম ও চাচা রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। রাতে মরদেহ হস্তান্তরের পর গ্রামে পৌঁছালে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। মৃত হাসিবুল আলম হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারি এলাকার মোসলেউদ্দিনের ছেলে। এর আগে সন্ধ্যায় এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গেল বুধবার দুপুরে হাসিবুল আলম সহ কয়েকজন বাংলাদেশি নাগরিক হাতিবান্ধা সীমান্তের 894 নম্বর প্রধান পিলারের 6S সাব পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ঘাস কাটতে গিয়েছিল। অভিযোগ উঠেছে, এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার শীতলকুচি থানার নগর সিঙ্গিমারি ক্যাম্পে বিএসএফ সদস্যরা আকস্মিকভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে ঘাস কাটতে থাকা বাংলাদেশিদের ধাওয়া করে এবং গুলি ছোড়ে। এতে হাসিবুল গুলিবিদ্ধ হলে বিএসএফ তাকে ধরে ভারতে নিয়ে যায়। পরে কোচবিহার জেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশের পুলিশ এবং বিজিবির নিকট মরদেহ হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ নিহতের বাবা এবং চাচাকে বুঝিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 61 ব্যাটালিয়ন তিস্তা 2 এর সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা কোনো কথা বলতে রাজি হননি।